নমস্কার, সকল বন্ধুকে জানাই স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের গল্প হরর স্পেশাল, ভৌতিক একটা গল্প যার নাম রহস্যময় ঘোড়ার গাড়ি। তাহলে শুরু করা যাক। নিস্তব্ধ রাত, ঘুটঘুটে অন্ধকার চারিদিকে। আমরা চারজন বসে অপেক্ষা করছি। অর্থাৎ আমি, আমার মামাতো ভাই বসন্ত, আমাদের প্রিয় বন্ধু শিবু, আমাদের পথপ্রদর্শক কাজোড়া গ্রামের ছেলে মহেশ। সকালবেলাতেই রাতে থাকার জন্য জায়গা ঠিক করে গেছিলাম। জায়গাটি হলো এই গ্রামের এক সময়ের জমিদার বিশ্বম্ভর মল্লিকের অতিথিশালা। জমিদারের প্রাসাদ কবেই ভগ্নস্তূপে পরিণত হয়েছে। এই ভগ্নস্তূপের ধারে কাছে কেউ আসে না, কারণ সকলেরই ধারণা রাতের অন্ধকারে ভেঙে পড়া প্রাসাদ জীবন্ত হয়ে ওঠে, জ্বলে ওঠে সারা বাড়ির আলো। দূরের গ্রামে বসেই দেখা যায় সেই আলোর বন্যা। হাড় কাঁপানো শীত, আর শীতের মধ্যে টুপটাপ বৃষ্টি। জমিদারের অতিথিশালায় আজ আমরা অতিথি। সন্ধে হওয়ার আগেই তৈরি হয়ে এখানে ঢুকেছি। জোনাকি, ঝিঝি পোকা আর আমরা চারজন। এছাড়া এখনও পর্যন্ত কারোর অস্তিত্ব টের পাইনি আমরা। দূরে কোনো পেটা ঘড়িতে রাত 1টা বাজার সংকেত ছড়িয়ে পড়ল। নড়ে চড়ে বসলাম আমরা। জমিদার বাড়ির সেই সাদা ঘোড়ায় টানা গাড়িটা আমরা কি দেখতে পাবো? দিনটা ছিল রবিবার। মামা বাড়ি থাকায় সকলেই ভয়ে দুপুরবেলায় ঘুমিয়েই কাটিয়েছি। প্রতিবারের মতোই এবারও ছুটি পড়তেই রানীগঞ্জে মামার বাড়িতে এসে হাজির হয়েছি। সমবয়সী দুই মামাতো ভাই বসন্ত, হেমন্ত আর ওদের বন্ধু শিবুর টানে আমার বারবার রানীগঞ্জে আসা। যাই হোক, দুপুরে ঘুমালে রাতে আবার ঘুম আসতে চায় না। সবাই ঘুমাচ্ছে, আমি শুধু জেগে ছটফট করছি। এমন সময় মনে হলো আমাদের বাড়ির সামনে যেন একটা ঘোড়ার গাড়ি এসে দাঁড়ালো। রাস্তার দিকে ঘর, তাই বিছানা থেকে উঠে জানালা দিয়ে দেখবার চেষ্টা করলাম, কিন্তু অন্ধকারের মধ্যেই কিছুই দেখতে পেলাম না। বলে আবার যখন বিছানার দিকে এগোচ্ছি, শুনতে পেলাম কে যেন দরজা ধাক্কা দিচ্ছে। আমি সাড়া দিলাম, কে? বাইরে থেকে একজন বলল, এটা কি ডাক্তার হরিহর সামন্তর বাড়ি? বললাম, হ্যাঁ। সেই একজন উত্তর দিল, ওনাকে একবার ডেকে দেবেন, আমরা কাজুরা থেকে আসছি। এবার মামার গলা শুনলাম। দেখলাম হ্যারিকেন হাতে তিনি দরজার বাইরে গিয়ে দাঁড়িয়েছেন। মামা বললেন, আমি ডক্টর হরিহর সামন্ত বলছি। বলুন কি ব্যাপার? লোকটা বলল, কাজুরা জমিদার ভীষণ অসুস্থ। আমি গাড়ি নিয়ে এসেছি, আপনাকে এক্ষুনি একবার যেতে হবে ডাক্তারবাবু। মামা বললেন, সকালে গেলে চলবে না? না না ডাক্তারবাবু, এক্ষুনি চলুন একবার, আমরা আপনাকে পৌঁছে দেব। হ্যারিকেনের আলোতে চোখে পড়ল দুটো ধপধপে সাদা ঘোড়ার টানা দারুণ সুন্দর গাড়ি। কিন্তু যে লোকটা কথা বলছিল তাকে দেখতে পেলাম না। একটু পরেই গাড়িটা চলতে শুরু করলো। মামিমার দরজা দেওয়া ও দুগ্গা দুগ্গা শুনে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। পরদিন ঘুম ভাঙল একটু বেলায়। মামা তখনও ফেরেনি। মামিমা খুব চিন্তা করছে। সকাল, দুপুর, বিকেল গিয়ে রাত হয়ে গেল, মামা ফিরল না। এইভাবে 7 দিন কেটে গেল। খবর দেওয়া হলো পুলিশকে, তারাও পারল না কোনো হদিশ করতে। মামিমা প্রায় পাগলের মতো হয়ে গেলেন। তার অবস্থা দেখে শেষ পর্যন্ত আমি, বসন্ত আর শিবু রওনা হলাম কাজোড়া গ্রামের দিকে। হেমন্তকে রেখে এলাম মামিমার কাছে। কাজোড়ায় পৌঁছে বাস থেকে নেমে একটা চায়ের দোকানে ঢুকলাম। শিবু বলল, তোরা এখানে অপেক্ষা কর, আমি আসছি। প্রায় 2 ঘন্টা পর শিবু ফিরে এলো, সঙ্গে একটা ছেলে নিয়ে। বলল, এর নাম মহেশ, এখানকারই ছেলে। এর সাথে আমার আলাপ আছে। আপাতত আমরা যাব এরই বাড়িতে। মনে হচ্ছে এরা আমাদেরকে একটা কোনো রাস্তা দেখাতে পারবে। মহেশদের বাড়ির দরজাতেই
দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধ। মহেশ বলল, ইনি আমার দাদু। আমাদের গ্রামের সব কিছু এর জানা। মহেশের দাদুকে প্রণাম করে আমরা ভিতরের ঘরে গিয়ে বসলাম। দাদু বললেন, আমি সব শুনেছি। ব্যাপারটা সত্যিই অদ্ভুত। তোমরা যে রকম ঘোড়ার গাড়ির কথা বলছো, সেরকম একটা গাড়ি ছিল এখানকার জমিদার মল্লিক। এই গ্রামের শেষেই ছিল ওর বিরাট 2 মহলা বাড়ি। খুব বড়সড় জমিদার না হলেও একসময় তাদের খুব দাপটও ছিল বাবা। কিন্তু হঠাৎ একদিন ওই জমিদার বাড়িতে আগুন লাগে। সেই আগুনে সব পুড়ে ছারখার হয়ে যায়। এমনকি মানুষ থেকে গরু ঘোড়া অবধি সব শেষ। শুধু বারমহলের অতিথিশালা কিছুটা কিভাবে যে রক্ষা পায়। পরে শুনেছি নিজেদের পরিবারের মধ্যে রেষারেষির কারণে ওদের এক আত্মীয়ই নাকি লোক লাগিয়ে কাণ্ডটা ঘটিয়েছিলেন। তা তিনি নিজেও বোধহয় রক্ষা পাননি। সেই থেকে জমিদার বাড়ি শুধু একটা ধ্বংসের স্তূপ। দিনের বেলাতেই কেউ তাড়েও কাছে যায় না, তবে গভীর রাতে গায়ের অনেকের ঘোড়ার গাড়ির আওয়াজ পেয়েছে। কেউ কেউ আবার বলে রাত বাড়লেই জাল লণ্ঠনগুলো জ্বলতে দেখা যায়, জমিদার বাড়ির জীবন্ত হয়ে ওঠে। তা বাবা, আমি অবশ্যই কোনোদিন কিছু দেখিনি। আমি বললাম, তাহলে কি আমি যে গাড়িটা দেখেছি সেটা ভুতুড়ে? আর এত লোক থাকতে বেছে বেছে মামাকেই বা ধরে নিয়ে এলো কেন? কি জন্য? মহেশের দাদু বললেন, বোধহয় তোমার মামা ডাক্তার, তাই। বোধহয় তোমার মামা ডাক্তার, তাই। উড়ে গেলে তো ডাক্তার লোককেই আগে ডাকে। যাই হোক, তোমরা বিশ্রাম করো গিয়ে। ওদিককার পথঘাট মহেশ সবই চেনে এবং জানে। কাল সকালে আগে গিয়ে জায়গাটা দেখে এসো, তারপর ঠিক করা যাবে কি করা যায় কি যায় না। সেই মতোই আজকের অভিযান। বৃষ্টি এখনও থামেনি। আমরা চারজন আমাদের চোখ কানকে সজাগ রেখে অপেক্ষায় রইলাম। হঠাৎ কোথা থেকে যেন একটা ঝোড়ো হাওয়া এসে আছড়ে পড়ল। সঙ্গে সঙ্গে চোখের সামনে ঘটতে থাকলো অবিশ্বাস্য সব ব্যাপার। আলোই আলো চারিদিকে। ভগ্নস্তূপ থেকে উঠে এসেছে সেই আগের জমিদার বাড়ি। আমরা চারজনই যেন পাথর হয়ে গেছি। বৃষ্টি, বাতাস আর গাছপালার উন্মত্ত দাপাদাপির মধ্যে মনে হলো আজই হয়তো অতিথিশালার ছাদ ভেঙে আমরা হারিয়ে যাব চিরকালের মতো। কিন্তু ভয় পেলে চলবে না, জানতেই হবে মামা কোথায় গেলেন। অতিথিশালার কাছেই ঘোড়ার খুরের আওয়াজ শোনা গেল। একটু পরেই অতিথিশালার গা ঘেঁষে ছুটে বেরিয়ে গেল একটি ঘোড়ার গাড়ি। গাড়িটি যেন জমিদার বাড়ির আলোর বন্যার উপরে ঝাঁপিয়ে পড়ল। সাদা ঘোড়া দুটোকেই এক ঝলকের জন্য দেখা গেল। জীবন্ত জমিদার বাড়ির কোনো আওয়াজই আমাদের কানে পৌঁছচ্ছে না। কেবল দেখতে পাচ্ছি বাড়ির মধ্যে অনেক ছায়ামূর্তি ঘোরাফেরা করছে। ঝড় বৃষ্টি এখন থেমে গেছে। আমাদের চারিপাশের অন্ধকার আরও গাঢ় হয়ে এসেছে। থমথমে পরিবেশের মধ্যে কর্কশ চিৎকার করতে করতে একটা প্যাঁচা উড়ে গেল অতিথিশালার মাথার উপর দিয়ে। অপ্রাণ চেষ্টায় নিজেদের স্থির রেখে বসে রইলাম ভোরের অপেক্ষায়। উষার আলো ফুটতেই গাছে পাখি ডেকে উঠল। আমরাও স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলাম। অস্পষ্ট পাহাড়ের মতো অদূরে দাঁড়িয়ে রয়েছে জমিদার বাড়ি। কোথায় সেই আলো? কোথায় সেই মানুষজন? কোথায় বা সেই ঘোড়ার গাড়ি? প্রাণের চিহ্নমাত্র নেই কোথাও। অতিথিশালা থেকে বেরিয়েই চমকে উঠলাম আমরা। ভিজে মাটিতে ঘোড়ার খুরের ও গাড়ির দাগ স্পষ্ট। ফিরে এলাম মহেশের বাড়িতে। দাদুকে জানালাম রাতে যা দেখেছি। ঠিক হলো সে দিনটা বিশ্রাম নিয়ে পরের দিন আবার আমরা যাব। এবার আরও কয়েকজনকে সঙ্গে নেবার পরামর্শ দিলেন দাদু। তাদের হাতে থাকবে মশাল, প্রয়োজন বুঝে জ্বালাবে। এরা থাকবে অতিথিশালায়।
আমরা থাকব জমিদার বাড়ির গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটা পুরনো বটগাছে। মহেশ আসবার সময় গাছটা দেখে নিয়েছে। আমাদের গাছের উপরে থাকবার অনুমতি দিয়ে দাদু বললেন, গ্রামের লোকজনকে নিয়ে তৈরি থাকবো। মশালের আলো দেখলেই জমিদার বাড়ির সামনে হাজির হব। সন্ধ্যের আগেই বেরিয়ে পড়লাম। আমাদের সঙ্গে গ্রামের আরও 4জন লোক যোগ দিয়েছে। সকলেই সাহসী। তাই ব্যাপারটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে এগিয়ে পড়লাম মাঠের মধ্যে দিয়ে। অতিথিশালার পৌঁছে গ্রামের 4জনকে সেখানে রেখে আমি, বসন্ত, শিবু আর মহেশ একে একে উঠে পড়লাম বটগাছে। মহেশের নির্দেশ মতোই গাছের ডালের সঙ্গে দাঁড়িয়ে নিজেদের বেঁধে ফেললাম, যাতে আচমকা পড়ে না যায়। ঝড় বৃষ্টি কিছুই নেই, কিন্তু ঠান্ডা যেন আজ বেড়েছে। চুপচাপ বসে আছি, কারোর মুখে কোনো কথা নেই। একটা অজানা আতঙ্কের সবাই সজাগ। রাত যত গড়ায় আমাদের অস্বস্তি ততই বাড়তে থাকে। কারা যেন ঘুরে বেড়াচ্ছে আমাদের চারিপাশে। তাদের উপস্থিতি প্রত্যেকটি মুহূর্তে অনুভব করতে পারছি। আগের দিনের মতোই পেটা ঘড়িতেই 1টা বাজতেই জ্বলে উঠল জমিদার বাড়ির সব আলো। সঙ্গে সঙ্গে কানে এলো এক ঘোড়ার গাড়ির ডাক। 2টো ঘোড়ার গাড়ি ছুটে আসছে। কিছুক্ষণের মধ্যেই বটগাছের তলা দিয়ে ঘোড়ার টানার সুন্দর গাড়িটা গিয়ে উঠোনে দাঁড়ালো। চালক গাড়ির উপরে বসে। ভিতর থেকে ভেসে আসছে গান বাজনার আওয়াজ, লোকজনের টুকরো টাকরা কথাবার্তা। আচমকা সব শব্দ ছাপিয়ে কেউ যেন জোরে কেঁদে উঠল। চমকে উঠলাম আমরা 4জন। এ তো জ্যান্ত মানুষের আর্তনাদ। পরের মুহূর্তে নিস্তব্ধ রাতে সমস্ত স্তব্ধতাকে তচ্ছন্ন করে দিয়ে ঘোড়ার গাড়িটা উল্কার মতো কোথায় যেন চলে গেল। আবার কিছুক্ষণের মধ্যে ফিরে এসে আগের জায়গায় দাঁড়িয়ে গেল। স্পষ্ট দেখলাম গাড়ির মধ্যে থেকে একটা বীভৎস মুখ বেরিয়ে এসে ঢুকে পড়ল বাড়ির ভিতরে। কান্নার আওয়াজ ও আর্তনাদে ছড়িয়ে পড়ল চারিপাশ। এখানের বাতাস যেন ক্রমশই ভারী হয়ে উঠেছে। আমি আস্তে করে সকলকে বললাম, সাবধান থাকো। সামনের যে জানলাটা দিয়ে ভিতরটা দেখা যাচ্ছিল, হঠাৎ দেখলাম সেই জানলা জুড়ে একটা মূর্তি দাঁড়িয়ে আছে। আলো অন্ধকারের মধ্যে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না, কিন্তু জানালা থেকে সরে গিয়ে যখন ঝাড় লণ্ঠনের আলোর তলায় দাঁড়ালো, তখন তার বীভৎস কালো মুখটা নজরে পড়তেই চমকে উঠলাম। এমন বীভৎস মুখ আর চেহারা আগে কখনো দেখিনি। এরপর ঘরের মধ্যে প্রবেশ করলো আরও কয়েকটা মূর্তি। প্রত্যেকের দেহ যেন আগুনে ঝলসানো, মুখগুলো পুড়ে ভয়ঙ্কর হয়ে গেছে। তারা লম্বা লম্বা হাত বের করে ঘরে দাঁড়ানো মূর্তিকে জোর করে সামনে একটা বিরাট খাটে শুইয়ে দিয়ে তার উপরে চাপিয়ে দিল কয়েকটা পুড়ে যাওয়া বিছানার চাদর। খাটে শুয়ে থাকা মূর্তিটা ছটপট করে হাত পা ছড়াতে লাগলো। তার ঝলসানো সাদা হাত পা দেখে আমিও ঠান্ডার মধ্যে ঘামতে আরম্ভ করলাম। বাকি 3জনের অবস্থায় একই। একে অপরের হাত শক্ত করে ধরে মনের শক্তি বাড়ানোর চেষ্টা করছি। ওই ঘরের প্রত্যেকটা মূর্তির চেহারা একই ধরনের। তারপর আমাদের সমস্ত চিন্তাভাবনাকে চুরমার করে দিয়ে সব মূর্তিগুলো হাত পা নেড়ে নিজেদের মধ্যে কী যেন বলাবলি করতে লাগলো। আমরা কিছুই বুঝতে পারলাম না। ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি হয়ে আমরা যখন দিশেহারা, ঠিক সেই সময় চোখের সামনে এমন একটা কাণ্ড ঘটল যে ভয়ে আতঙ্কে সকলেই জড়িয়ে ধরে কাঁপতে লাগলাম। গাছের সঙ্গে নিজেদের বেঁধে না রাখলে হয়তো পড়েই যেতাম। ঘরের প্রত্যেকটা মূর্তি কঙ্কাল হয়ে গেছে। এতগুলো কঙ্কাল একসঙ্গে দেখে বসন্ত অজ্ঞান হয়ে গেল। পিঠে বাঁধা জলের বোতল থেকে জল নিয়ে মুখে চোখে ছিটিয়ে কোনো রকম ওকে সুস্থ করলাম। এদিকে জমিদার বাড়ির কঙ্কাল বাহিনী তখন জানলার ধারে চলে এসে এদিক ওদিক তাকাচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই বেশ কয়েকটা মাংসহীন হাত বেরিয়ে এসে আমাদের বটগাছটাকে ধাক্কা মারতে লাগলো। ভাগ্যিস গাছের সঙ্গে নিজেকে বেঁধে রেখেছিলাম। বুঝতে অসুবিধা হলো না আমাদের উপস্থিতি ওরা টের পেয়েছে। এরপর কি হলো আর জানি না।
যখন জ্ঞান হলো দেখলাম আমি জমিদার বাড়ির মাঠের সামনে শুয়ে আছি, অনেক লোক আমাকে ঘিরে। পরে শুনেছিলাম আমাদের সকলের চিৎকার শুনে অতিথিশালা থেকে অন্য 4জন লোক মশাল জ্বালিয়ে ছুটে এসে আমাদের উদ্ধার করেছিল। মশালের আলো দেখে মহেশের দাদুও ছুটে এসেছিল, সঙ্গে গ্রামের 100-2 লোক। তারা জমিদার বাড়ি ঘিরে ফেলে 4-5জন লোককে উদ্ধার করে, তাদের মধ্যে আমার মামাও ছিলেন। তবে ভৌতিক ব্যাপার স্যাপার কিছুই উদ্ধারকারীরা দেখতে পায়নি। যাদের উদ্ধার করা হলো তারা সকলেই আমার মামার মতো ডাক্তার। নিশুতি রাতে রোগীর বাড়ি থেকে ডাক পেয়ে ছুটে এসেছিলেন জমিদার বাড়িতে। সেদিন মহেশের দাদু, মহেশ ও গ্রামের লোকেরা আমাদের জন্য যা করেছিলেন তার তুলনা নেই। সকলকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়ে সেই দিনই মামাকে নিয়ে ফিরলাম রানীগঞ্জে। অনাহারে, অনিদ্রায়, আতঙ্কে মামা তখন মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত। কখনো ফ্যাল করে সকলকে দেখছে, কখনো চিৎকার করছে, কাঁদছে, প্রায় উন্মাদ। আমার ছুটি শেষ হয়ে আসছে, তাই বাধ্য হয়ে কলকাতায় ফিরতে হলো। মাঝে মাঝে বসন্তের চিঠি মামার ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার খবর বইয়ে আনে। খুশি হয়, কিন্তু সেই এক ঘর কঙ্কালের কথা মনে হলেই কলকাতার বাড়িতে বসেই ঘেমে উঠি।